রাজধানীর করেল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। শিক্ষার্থী বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ, লাঠিপেটা ও জল কামান ব্যবহার। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন, আলাদা ব্যালটে হবে হা না উত্তর, জাতীয় নির্বাচনের সঙ্গে এই তফসিল ঘোষণা। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পর্যবেক্ষক হতে পারবেন না রাজনৈতিক নেতাকর্মীরা। এবং দেশে নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট সম্পন্নের আশাবাদ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দর্শক আমন্ত্রণ সংবাদরাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। ঢাকার মহাখালীর করেল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রায় 3 ঘন্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। মঙ্গলবার বিকেল 5:22 করেল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত 8টা নাগাদ আগুন নেভাতে ইউনিটের সংখ্যা বাড়িয়ে করা হয় 19টি। আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনের শত শত কাঁচা ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দর্শক, এখনো আসলে 3 ঘন্টার বেশি হয়ে গেছে ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর মহাখালীর কয়েল বস্তি। এখনো আসলে নিয়ন্ত্রণে আসেনি আগুন। সেখানে আমাদের সহকর্মী আছেন আলিমুজ্জামান সাফওয়ান, আমি যুক্ত হচ্ছি তার সাথে। সাফওয়ান, এখন পরিস্থিতি কেমন দেখছেন? এখনো তো আগুন দাউ দাউ করে চলছে যতটুকু আমরা জানতে পেরেছি। আপনি সার্বিক চিত্র যদি তুলে ধরতেন। জ্যোতি, আমরা আসলে সন্ধ্যা 7টা থেকে একই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। আগুন নিয়ন্ত্রণের কিন্তু কোনো চিহ্ন এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিকদের একটি ব্রিফিং করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের একজন পরিচালক তিনি জানিয়েছেন যে 20টি ইউনিট এই মুহূর্তে কিন্তু কাজ করছে আগুন নির্বাপনের জন্য এবং একেবারে অপরিবর্তিত রয়েছে। একটি পাশ আসলে পুরোপুরি ছাই হয়ে গেছে। এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বাড়িঘর যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং সামনের দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু ছাই হয়ে গেছে এবং আগুন কিন্তু আমরা এখন যেই ভবনটিতে অবস্থান করছি সেখান থেকে আসলে বাম দিকে কিন্তু আগুনের যে তীব্রতা বা ভয়াবহতা সেটি কিন্তু আরও বাড়ছে। অর্থাৎ এটি পূর্ব দিকে, আবার যেদিকে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে তারা যেটি বলছে যে ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও তাদের বড় বড় ভারী যে যানবাহনগুলো রয়েছে বা ল্যাডারযুক্ত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জায়গাতে আসলে প্রবেশ করতে পারছে না এবং আমরা ইতিমধ্যে যেটি ধারণা করছি প্রায় কয়েক হাজার বাড়ি কিন্তু পুরে একেবারেই কিন্তু ছাই হয়ে গেছেন এবং এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু নিঃসন্দেহে নিঃস্ব হয়ে গেছে আসলে বলা চলে। তারা তাদের জাহাজারি সেটি আমরা আসলে শুনতে পাচ্ছি, আমাদের কানে তাদের কান্নার শব্দ কিন্তু ভেসে আসছে। তারা বলছেন তাদের শেষ যে সম্বলটুকু ছিল সেটি কিন্তু একেবারে আগুনে পুড়ে কিন্তু শেষ হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস যেটি জানাচ্ছে যে তাদের আসলে পানির সংকট রয়েছে এই মুহূর্তে, তারা পর্যাপ্ত পরিমাণ পানি আসলে তারা পাচ্ছে না এবং এখানকার যেহেতু ঘনবসতিপূর্ণ একটি এলাকা, লোকজনও তাদেরকে আসলে ওইভাবে সাহায্য করছে না। তারা আসলে তাদের যে উদ্ধার কাজ বা অগ্নি নির্বাপনের যে কাজ সেখানে কিন্তু তারা ব্যাঘাত সৃষ্টি করছেন এবং এই যে লোকজনকে নিয়ন্ত্রণ করা সেটি কিন্তু তাদের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না। এখানে কিন্তু ইতিমধ্যে আশপাশের থানার পুলিশ সদস্যরা, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাইরের সদস্যরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এই লোকজনের বা উৎসুক জনতার যে ভিড় সেটি আসলে
রোধ করে যতটুকু ফায়ার সার্ভিসকে সাহায্য করা সম্ভব হয়। যদি আমার ক্যামেরাতে এই মুহূর্তে যে চিত্রটি আপনি যদি দেখতে পাচ্ছেন, লোকজন কিন্তু তারা ভেতরে যাওয়ার কিন্তু চেষ্টা করছে, অর্থাৎ এখানে ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম সেটি আসলে চালিয়ে নিতে পারছে না। তারা আসলে ব্যস্ত, তাদের বাড়ি ঘরে যাওয়ার চেষ্টা করছেন লোকজন। এবং যেহেতু আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি সবকিছু আসলে পুরো একেবারে ছাই হয়ে গেছে, ভেতরে আসলে কোনো কিছুই আর অক্ষত আছে বলে আমাদের কাছে আর মনে হচ্ছে না। তারপরও কিন্তু তারা চেষ্টা করছে ভেতরে প্রবেশ করে তাদের বাড়ি ঘর আসলে অক্ষত আছে কিনা সেটি দেখার চেষ্টা করছে। পাশাপাশি উৎসুক জনতার যেটি ভিড়, বারবার বলছি, ক্রমেই কিন্তু উৎসুক জনতার ভিড় বাড়ছে এবং আগুনের তীব্রতা আসলে আমাদের কিছুটা সামনে থেকে এখন দেখতে পাচ্ছেন যে দূরে আগুনটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং দূরের যে বাসা বাড়িগুলো রয়েছে সেটি কিন্তু পুড়ে যাচ্ছে এবং বেশ কিছু ভবন, যদিও ভবনের সংখ্যা কম, টিন শেডের সংখ্যাই বেশি, সেগুলো কিন্তু পুড়ে, আমি যদি দেখাতে চাই একটু, আমার সামনে যে টিনগুলো রয়েছে এবং বাড়িঘরের ভেতরে যে চেয়ার টেবিল সব কিছু পুড়ে কিন্তু জুথি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সব কিছু ছাই হয়ে গেছে এবং ভিতরে কোনো কিছু আর অক্ষতে আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না এবং বিচ্ছিন্নভাবে আগুনটি কিন্তু জ্বলছে এবং যতদূর আমরা আসলে খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি ততটুকু কিন্তু আসলে জুথি দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটি তারা করে যাচ্ছেন এবং 20টি ইউনিট এই মুহূর্তে কিন্তু কাজ করছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের অপারেশনের যে ডিরেক্টর রয়েছেন তাজুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমার ডান পাশে যে জায়গাটি, আমি যদি সেটা একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু আগুনের পরিমাণটা কমেছে। যদি দেখতে পাচ্ছেন যে ভয়াবহতা কমলেও পুরোপুরি যে একেবারে আগুন যে নিয়ন্ত্রণের বিষয়টি সেটি কিন্তু নেই এবং নিচে হাজারো জনতা তারা কিন্তু দিক বেদিক ছোটাছুটি করছেন, তাদের বাসাবাড়ি বা আত্মীয় স্বজন ঠিকঠাক আছে কিনা সেই খবর নেওয়ার জন্য তারা যাচ্ছেন। আর যেহেতু ভবনগুলোর যে সড়কগুলো রয়েছে এই করাইল বস্তিতে একেবারে সংকীর্ণ, আসলে সেখানে জন্যই কিন্তু আসলে পর্যাপ্ত নয়। তো সেক্ষেত্রে ফায়ার সার্ভিস যেটি বলছে তাদের অত্যাধুনিক যেই সরঞ্জাম বা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ করতে পারছে না, যার কারণে কিন্তু এই হাজার হাজার বাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু পুড়েছে। তবে আমরা আসলে ধারণা করতে পারছি না যে কতটুকু আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটি হয়তো পুরোপুরি আগুন নির্বাপনে আসার পরেই কিন্তু যদি সঠিক যে পরিমাণ সেটি আমরা জানতে পারবো। তবে যদি এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু আসলে আগুনের শিখা সেটি কমেছে এবং দূরে আগুন জ্বলছে, কিন্তু আমাদের কাছে যে জায়গাগুলো সেইগুলো কিন্তু একেবারে পুরোপুরি ছাই হয়ে যাওয়ার পরে কিন্তু সেই জায়গাতে আসলে আগুন নিভেছে এবং দূরবর্তী স্থানগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি যদি আগুন জ্বলছে। তো এই জায়গাটি কিন্তু শুরুতে যে জায়গায় আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেখান থেকে কিন্তু ক্রমে আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে এবং আশপাশে যতগুলো বাড়িঘর ছিল সব কিছুতেই কিন্তু আগুন আসলে ছড়িয়ে যায় এবং ফায়ার সার্ভিস কিন্তু সময় মতো আসা সত্ত্বেও তাদের পর্যাপ্ত যে গাড়িগুলো ছিল বা তাদের দমকল বাহিনীর সদস্যরা বা পানির উৎস না থাকার কারণে কিন্তু তারা আসলে তাৎক্ষণিকভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারেনি, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে আসলে একটি বাড়ির সঙ্গে আরেকটি বাড়ি লাগোয়া অবস্থায় আছে, যার কারণে আসলে খুব সহজেই কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তারা যতটুকু আসলে ফায়ার সার্ভিস আশাবাদী রয়েছে, হয়তো আর ঘণ্টাখানিকের মধ্যে হয়তো তারা আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে বলে তারা ধারণা করছে এবং আসলে যদি আমরাও অপেক্ষায় রয়েছি কত দ্রুত নাগাদ আসলে আগুনটি নির্বাপন হয় আমরা আপনাদেরকে নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে জানিয়ে দিব। তো আমার কাছে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেই আগুনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। জুথি, সাফওয়ান আপনি থাকুন আমাদের সাথে। রাজধানীর মহাকালী করাইল বস্তির ভয়াবহ আগুনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। আপনারা দেখছেন সংবাদ রাত। লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ৪৭তম বিসিএস এর প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরতদের মধ্যে ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এ সময় সংঘর্ষ বাধে। তখন পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ। এতে আহত হয় 5 জন। ঘণ্টাখানেকের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রঙিন ব্যালটে হা নার ভিত্তিতে গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে গণভোট অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনের দিনই 4টি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে গণভোট হবে। মুক্তা মাহমুদের রিপোর্টে আমরা বাকিটা জানবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে মঙ্গলবার বেলা 11টায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। এই বৈঠকে গণভোট অধ্যাদেশ 2025-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আমাদের সরকারের পক্ষ থেকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালট পেপারে হ্যাঁ না ভিত্তিতে গণভোট নেওয়া হবে। 4টা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি। প্রবাসীরাও পোস্টাল ব্যালট পেপারে জাতীয় নির্বাচনের মতো গণভোটেও অংশ নিতে পারবেন। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে। গণভোটের ব্যালট পেপার হবে আলাদা রঙের, তবে সংসদ নির্বাচন ও গণভোট একই প্রক্রিয়ায় সম্পন্ন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি। প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ভোট গ্রহণের শেষে জাতীয় নির্বাচন ও গণভোটের গণনাও চলবে পাশাপাশি। ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোনো রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ দেওয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করেছেন সিইসি এএমএম নাসরুদ্দিন। নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একথা জানান তিনি। বলেন, সবার সহযোগিতা নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট জানাচ্ছেন ফেরদৌস রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে ইসি। পর্যবেক্ষণ করে আসছি। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। তা আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই ইম্পর্টেন্ট and you have a very important role to play. নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউ বিঘ্ন ঘটালে কমিশন ছাড় দেবে না। অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে নয়। পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয়ই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। আর জনগণের আস্থা ফিরিয়ে আনা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। এজেন্সি যারা আছে তাদেরকে কিভাবে কাজে লাগে আমরা ভালো করে ভোটার দিতে পারি। নির্বাচন কমিশনকে মেরুকরণের ঊর্ধ্বে উঠে একটি জাতীয় ঐক্যমতের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে হবে। নির্বাচনের সময় যে কোনো অপতৎপরতা মোকাবেলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠনের আহ্বানও জানান পর্যবেক্ষকরা। একটা গুরুত্বপূর্ণ জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত।
স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কোনো ঝামেলা ছাড়াই আগামী জাতীয় নির্বাচন হবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে দেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। এদিকে যারা ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে রাজনীতি করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফারুক বাবু রিপোর্টে বাকিটা থাকছে। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে মঙ্গলবার বিকেলে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন হবে, এর মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটবে। দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে, সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন, গণভোট সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গণভোট ও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা, তবে রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিয়ে চিন্তিত বিএনপি। অতিরিক্ত ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে এটি সঠিক নয় এবং এর আমরা ক্ষতিকর প্রভাব পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে। এদিকে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া আয়োজন করে জিয়া মঞ্চ। এ সময় দেশে ধর্মীয় রাজনীতির উত্থান দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই জামাতের যে ভোট ব্যাখ্যা ইসলামের যে শিরক করছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাবেন, এর প্রতিবাদে আমি আমার এলাকায় অনেকগুলো মহিলা সমাবেশ করেছি। দেখলাম যে না, আমাদের মা বোনরা আজকে অনেক আগে এগিয়ে আছেন, কারণ বেগম খালেদা জিয়া তাদেরকে শিক্ষিত করেছেন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। যেসব দেশে প্রবাসীদের ভোটার হওয়া কঠিন, সেসব দেশে নিবন্ধনের সময় বাড়ানোর জন্য ইসির কাছে প্রস্তাব করেছে বিএনপি। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি পাসপোর্টের মাধ্যমেও ভোটার করার আবেদন করেছে দলটি। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের ইসির সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে বিকেলে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় বৈঠক করতে। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি বিশেষ দলের দাবির প্রেক্ষিতে লটারির মাধ্যমে পুলিশ সুপারদের বদলি করা হয়েছে। সৌদি আরব বা ইউএই এরকম দেশের মতো দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন এমন স্থানে বসবাস করেন যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ দুষ্কর, কঠিন। তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। বিএনপি ক্ষমতায় আসলে মেগা প্রকল্পের দিকে নজর না দিয়ে কর্মসংস্থানের দিকে নজর দিবে। 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি মহানগর কমিটির উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি বলেন, বিএনপির বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। সবার জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গ্রামেগঞ্জে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে স্কিল সেন্টার, ডেটা সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি। ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা।
1 কোটি। সারা বাংলাদেশে আমরা স্কিল সেন্টার করব ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েরা কল সেন্টার, যেটা আপনার গ্লোবাল ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে আমরা কল সেন্টার করব, গ্রামে গঞ্জে কল সেন্টার থাকবে, সেখানে ছেলে মেয়েরা কাজ করবে, ডেটা সেন্টারে কাজ করবে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী 1 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এসব মামলায় আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন। দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের মধ্যে আসামি খুরশিদ আলম কারাগারে আটক রয়েছেন, অপর আসামিরা পলাতক। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। এ মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে আগামী 8 ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় কুষ্টিয়ার 6 জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে আসামিদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। এ মামলায় মোট সাক্ষী 38 জন। চলতি বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এদিকে ট্রাইব্যুনাল 1 রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় সাক্ষ্য নেওয়া হয়। ট্রাইব্যুনাল 2 এ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং 3 জন কুষ্টিয়ার স্থানীয় নেতা, এদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফরমাল চার্জ দাখিলের পর, কগনিজেন্স হওয়ার পর, তারা যেহেতু পলাতক ছিল, তাদের পলাতক থাকার বিচার প্রক্রিয়া, যেটা অনুপস্থিতের বিচার প্রক্রিয়া, সেটা সম্পন্ন হওয়ার পর আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য নির্দিন ধার্য ছিল। আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটের রায়ে আগামী 4 ডিসেম্বর। এ ধরনের চুক্তি করার আইনগত ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মনে করেন রিটকারীর আইনজীবীরা। অভিযোগ নাকচ করে অ্যাটর্নি জেনারেল বলেন, রিটের পেছনে স্বার্থান্বেষী মহলের হাত আছে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল চালু হয় 2007 সালে। চলতি বছরে বৃহৎ টার্মিনালটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটের উপর শুনানি হয়। পরে রায়ের জন্য 4 ডিসেম্বর দিন ধার্য করেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবীদের দাবি, সংসদে অনুমোদন ছাড়া বিদেশিদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের এমন চুক্তি করার এখতিয়ার নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি। প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না। আর অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান সরকারের চুক্তি করার আইনগত ক্ষমতা রয়েছে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগও সঠিক নয়। যা করছে সংবিধানের মধ্য থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছে। আমাদের কথা, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে। গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে। গেল 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 30 বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। আর বুড়িগঙ্গা তীরে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 22 বছরের জন্য দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেল 18 অক্টোবরে কার্গোতে সংঘটিত অগ্নিকাণ্ডের রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। এই কমিটিতে বুয়েটের বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক বিশেষজ্ঞ সহ তুরস্কের একদল বিশেষজ্ঞ ছিলেন। অগ্নি নির্বাপনের যারা এসেছিলেন, যে গাড়িগুলো এসেছিলেন, তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে 1500 ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন, ঘন ঘন তালা লাগানো লোহার গ্রিলের উপস্থিতি, ফায়ার হাইড্রেন্টের অনুপস্থিতি, অজানা রাসায়নিক পণ্যের উপস্থিতি, অপর্যাপ্ত পানীয় ফোম, কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া।